প্রত্যক্ষদর্শীরা জানান ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন। জয় বাংলা স্লোগান মানে ভয়ঙ্কর এক স্লোগান, না মানে ভয়ঙ্কর মানে এত ভয়ঙ্কর, ধরেন এই স্লোগান দিলে পরেই বোধহয় সব আটকে উঠে। আওয়ামী লীগ ছাত্র যুবলীগ পরে আবার বের হচ্ছে 50 রাউন্ড গুলি ছুঁড়েছে নাটোরে ঈদের জামাতে। আওয়ামী লীগের লোকজন, বলা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মিলে জয় বাংলা স্লোগান দিয়েছে এবং এরপরে আওয়ামী লীগ বিএনপি তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, একজন আহত হয়েছে। এই মুখোমুখি অবস্থান যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে। সেই উত্তপ্ত রাজনীতিতে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং সেটা সারা দেশে হতে পারে বলেও অনেকে মনে করছেন। সরকারের যে সংস্কার প্রস্তাব, নানা ধরনের সংস্কার প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি না বলে দিয়েছে, অর্থাৎ বিএনপি একমত নয়। এরপরেও যদি সরকার সেই সংস্কারগুলো করতে চায় তাহলে বিএনপি বিরোধিতা করবে এবং বিরোধিতা করে আন্দোলনে নেমে পড়বে। বিএনপি যখন আন্দোলনে নেমে পড়বে তখন সেই আন্দোলন প্রতিহত করার জন্য জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক উদ্যোগ নেওয়া হতে পারে। সেই উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে ব্যাপারটা মুখোমুখি হয়ে যাবে। আর সেই মুখোমুখি হয়ে যাওয়ার ব্যাপার যদি চলে আসে, জাতীয় নাগরিক পার্টি যদি বিএনপির মুখোমুখি হতে চায় তাহলে নাগরিক পার্টির যতটুকু জনপ্রিয়তা রয়েছে, যতটুকু অস্তিত্ব রয়েছে, সেই অস্তিত্বে টান পড়বে বলেও অনেকে মনে করেন। আমাদেরকে কথা বলতে হচ্ছে জাতীয় পর্যায়ে আমাদের অনৈক্যের যে সুর তীব্র হয়েছে, প্রকট হয়েছে, সেটিকে কেন্দ্র করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি রাষ্ট্রপতি, তাদেরকে স্মরণ না করলে বা জুলাই আন্দোলন আহতদের স্মরণ না করলে তার তো পদ পদবি থাকবে না। এটা এখন স্পষ্ট, সবাই জানে। তিনি জুলাই আন্দোলনের বন্দনা করতে গিয়ে পক্ষান্তরিত ছাত্রদের বন্দনা করছেন, সমন্বয়কদের বন্দনা করছেন এবং এই বন্দনা থেকে বিচ্যুত হলে তার পদ পদবি থেকেও তার বিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে 71-এর চেতনাকে তার রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেছে, এটি অনস্বীকার্য। এটা সবসময় বলে থাকে, তারা ক্ষমতায় থাকতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। আমাদের অনৈক্যের যে সুর তীব্র হয়েছে, প্রকট হয়েছে, সেটিকে কেন্দ্র করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি রাষ্ট্রপতি মুসলমানদের যে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদের নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহতে। এটি একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে। কিন্তু এবার বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতীয় ঈদগাহতে নামাজ আদায় করতে যাননি। তিনি নামাজ আদায় করেছেন বঙ্গভবন মসজিদে। কেন তিনি জাতীয় ঈদগাহতে যাননি? এবং এই যাবৎকালের মধ্যে জাতীয় ঈদগাহতে রাষ্ট্রপতি নামাজ আদায় করেননি 2 থেকে 3 বছরের জন্য। সেটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময়, করোনা মহামারী যখন চলছিল তখন 2-3 বছরের জন্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহতে যাননি। আর জাতীয় ঈদগাহতে যাবেন কি করে? সেখানে তো করোনা মহামারী চলাকালীন সময় জামাতই হয়নি। কেন গেলেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? এবং আমাদের প্রধান উপদেষ্টা ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় ঈদগাহতে। কেন দীর্ঘদিন পর এসেও দুজন সর্বোচ্চ কর্তা ব্যক্তি রাষ্ট্র এবং সরকারের, তারা একসাথে নামাজ আদায় করতে পারলেন না? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নিরাপত্তার অভাব ছিল? যদি তার থেকেই থাকে, কেন তার নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা যায়নি, নিশ্চিত করা যায়নি? এবং আমরা যদি এই ধরনের প্রশ্ন উত্থাপন করি যে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহতে গেলে একটা মবের সৃষ্টি হতো, সেই জায়গা থেকেও বলছি যে কেন এটি নিয়ন্ত্রণ করা যেত না? অথবা আমরা কি অন্যভাবে প্রশ্নটা করবো যে প্রধান উপদেষ্টা নিজেই জানেন রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহতে যান, রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহতে গেলে তিনি নিজের অবস্থান থেকে খানিকটা বিচ্যুত হয়ে যাবেন, রাষ্ট্রপতিকে সর্বোচ্চ সম্মান দেখানো হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই ধরনের একটি সংকীর্ণতা আছে, আমরা সবসময় সেটা দেখে এসেছি, আমরা জানি। কোনো ধরনের উদারতার কোনো বই প্রকাশ আমরা তার মধ্যে থেকে দেখতে পাচ্ছি না। এর আগে জাতীয় যে দিবসগুলো গত 5 আগস্টের পর থেকে আমরা পেলাম, সেটি শহীদ দিবস হোক, শহীদ বুদ্ধিজীবী দিবস হোক, কিংবা স্বাধীনতা বা বিজয় দিবস, এইসব দিবসে আমরা দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা একসাথে স্মৃতিসৌধে বা শহীদ মিনারে কিংবা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা একসাথে শ্রদ্ধা নিবেদন করেন। আগে রাষ্ট্রপতি করেন, তারপর প্রধান উপদেষ্টা করেন। এখন বিষয়টা হচ্ছে যে আমি সংকীর্ণতার কথা বলছিলাম। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সংকীর্ণতার প্রসঙ্গটি নিয়ে এসেছি সঙ্গত কারণেই। এইসব জায়গাতে আমরা দেখিনি যে কটি জাতীয় দিবস আমরা পেলাম তাতে একসাথে শ্রদ্ধা নিবেদনের জন্য আগে রাষ্ট্রপতি করেছে, তার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং শহীদ দিবসে আমরা দেখেছি যে দিনটিতে আমার মনে হয় এখন এটি মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এরকম একটি আওয়াজ তোলা হয়েছিল যে রাষ্ট্রপতি যেন শহীদ মিনারে না যান। কেন? তিনি ফ্যাসিবাদের দোষর, তিনি ফ্যাসিবাদ কর্তৃক নিয়ে মনোনীত রাষ্ট্রপতি। এগুলো একেবারে কথার কথা, যা তুলতে হয়, একটা এজেন্ডা দরকার, তাই ছিল সম্ভবত। এখন সেটি মনে হচ্ছে। আমরা শহীদ দিবসে দেখলাম যে রাষ্ট্রপতি ঠিক গেলেন শহীদ দিবসে, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন, তার 5-7 মিনিট পর এসে প্রধান উপদেষ্টা সেখানে তার শ্রদ্ধা নিবেদন করলেন। এবং আমাদের কাছে এখন এটিই মনে হচ্ছে যে কোনো ধরনের মব ক্রিয়েট করা, যে মব সৃষ্টি হওয়ার আশঙ্কা কিংবা অস্থিরতা সৃষ্টির আশঙ্কা চেয়ে এগুলো হচ্ছে বড় বিষয় হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সংকীর্ণতা। এবং সংকীর্ণতার আরো একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। প্রধান উপদেষ্টা আজকে
ঈদের জামাত আদায় করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, 2-3 লাইন আপনাদের শোনাই। তিনি বলেছেন যে যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বই। ঐক্য তো সামান্য রাষ্ট্রপতির সঙ্গেই তিনি করতে পারছেন না, তিনি সংকীর্ণতা ঊর্ধ্বে উঠতে পারছেন না। অনেকে হয়তো প্রশ্ন তুলবেন বা যুক্তি দিবেন, যেহেতু রাষ্ট্রপতিকে এখন অনেকেই মানতে চান না, শাহাবুদ্দিন চুপ্পুকে, তাই সেই জায়গা থেকে তাদের মন রক্ষা করছেন। এটি তো মন রক্ষা করার বিষয় নয়, রাষ্ট্রীয় আচার তো আগে পালন করতে হবে, সেটি কেন করা হচ্ছে না? প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেছেন এবং তারপরে বলেছেন যে আমাদের প্রতিটি পর্যায়ে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে, আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব, জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব। তার মানে কি? তিনি আবারও প্রমাণ করলেন যে তার কাছে ৭১ কোনো বিষয় নয়, তার কাছে জুলাই সর্বে সর্বা সবকিছুর ঊর্ধ্বে। খুব সঙ্গত কারণে তাকে এই কথাগুলো সম্ভবত বলতে হচ্ছে, কারণ তিনি ৭১কে কেন স্মরণ করবেন? ৭১কে স্মরণ না করার যথেষ্ট কারণ রয়েছে। এবং তিনি জুলাই শহীদদের, তারা যাদেরকে শহীদ বলছেন, তাদেরকে স্মরণ না করলে বা জুলাই আন্দোলনে আহতদের স্মরণ না করলে তার তো পদ পদবি থাকবে না, এটা তো এখন স্পষ্ট, সবাই জানে। তিনি জুলাই আন্দোলনের বন্দনা করতে গিয়ে পক্ষান্তরিত ছাত্রদের বন্দনা করছেন, সমন্বয়কদের বন্দনা করছেন, এবং এই বন্দনা থেকে বিচ্যুত হলে তার পদ পদবি থেকেও তার বিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ৭১-এর চেতনাকে তার রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেছে, এটি অনস্বীকার্য। এটা সবসময় বলে থাকে, তারা ক্ষমতাতে থাকতেই বলে আসছে আমরা, এবং এটি প্রমাণিত সত্য। কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো, আমাদেরকে বলতে হবে প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনকে পুঁজি হিসেবে ব্যবহার করছেন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমন্বয়কেরা জুলাই আন্দোলনকে তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে যেমন ব্যবহার করছে, প্রধান উপদেষ্টাও ক্ষমতায় টিকে থাকতে, তার পদ পদবিতে টিকে থাকতে তাদের নাম বারবার স্মরণ করছেন। যেখানে ঈদের দিনটিতে এইসব কথা বলার কোনো অর্থই আসে না, সেখানে তিনি যদি বলেই থাকেন যে আমরা এই দেশ গড়ার জন্য যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, আগে তো ৭১-এর শহীদদেরকে স্মরণ করতে হবে। সেটি তিনি না করে তিনি আবারও এই যে জাতীয় বলতে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিনটিতে তিনি জুলাই আন্দোলনের কথা বললেন, জুলাই আন্দোলনকে স্মরণ করলেন। সংকীর্ণতা কার মাঝে কতটুকু সেটি দিনে দিনে স্পষ্ট হচ্ছে। দর্শক, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। নিশ্চয়ই এবারের ঈদ আপনাদের জন্য অনেক সুখকর হবে, আপনাদের জন্য শুভ বার্তা বয়ে আনবে। রাজনীতির বাইরের সব মানুষ আনন্দে ঈদ উদযাপন করবেন, এই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিওতে যে আলোচনাটা করব, ঈদের আগে সব থেকে বেশি আলোচনা যে ব্যাপারটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে ঈদের পরে বাংলাদেশের রাজনীতির ময়দান কি সরগরম হয়ে উঠছে? ঈদের পরে রাজনীতির ভিন্ন রূপ দেখব কি আমরা? এই প্রশ্নগুলো ঈদের আগে উঠেছিল। এখন যখন ঈদের অকেশন চলে এসেছে, তখন সেই আলোচনাটা খুবই বাস্তবসম্মত এবং সময় উপযোগী যে ঈদের পরে বাংলাদেশের রাজনীতির মাঠে কি হতে চলেছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। মূল ভিডিওতে বলছিলাম, ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি অস্থির হয়ে উঠবে? ঈদের পরে রাজনীতিতে কি নতুন মেরুকরণ তৈরি হবে? সেই আলোচনা সর্বত্র চলেছে, ঈদের আগে নানাভাবে উঠেছে এবং বেশ কিছু আভাসও পাওয়া গেছে। বেশ কিছু আভাসের মধ্যে একটা বড় আভাস হচ্ছে বিএনপির তরফ থেকে বিভিন্নভাবেই জানা যাচ্ছিল যে ঈদের পরে তারা সরকারের নানা কার্যক্রম নিয়ে আন্দোলনে নামবে। যদিও বিএনপিকে নিয়ে এর আগে আওয়ামী লীগ সময়ে ঈদের পরে এই ব্যাপারটা নিয়ে নানাভাবে ট্রল হতো, কিন্তু সেই সময় তো আর এখন নেই। এখন বিএনপির সুদিন এসেছে, ভালো সময় এসেছে। এই ভালো সময়ে নিশ্চয়ই তারা তাদের দলকে গুছিয়ে সঠিকভাবে রাজনৈতিক পথ চলতে পারবে এবং আগামীতে পরবর্তী ক্ষমতায় বিএনপি আসবে, এরকম ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষের বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে। সেই পথে বিএনপি কতটা আগাতে পারে এবং আগানোর পথে বর্তমান ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কতটা বাধা হতে পারে, নতুন রাজনৈতিক দল, ছাত্রদের দল, জাতীয় নাগরিক পার্টি, সেই দলটা কতটা বাধা হতে পারে, সেই আলোচনাগুলো কিন্তু আছে। সেই আলোচনার মধ্যে সব থেকে বড় আলোচনা যেটা আছে সেটা হচ্ছে যে ঈদের আগে আমরা দেখেছি সরকার বিএনপির নানাভাবে সমালোচনা করেছে, বিএনপি সরকারকে ঠিকভাবে সহযোগিতা করছে না, নানা মত বিষয়ে তারা দ্বিমত প্রকাশ করছে। যেমন দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ইস্যুতে বিএনপি না বলেছিল বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিতে পারেনি সরকার। জুলাই প্রক্লেমেশন, সেই ঘোষণাপত্র দেওয়ার দাবি উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে। 31 ডিসেম্বর যে শহীদ মিনারে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ঘোষণা সেখান থেকেই ঘোষণা আসতো, কিন্তু বিএনপির কারণে সেই ঘোষণাটা আসেনি। বলা হয়েছিল যে সরকার দেবে, কিন্তু সরকার যে দিতে পারবে না সেটা সরকারও জানে, কারণ বিএনপি রাজি হয়নি। নতুন ঘোষণাপত্রের কোনো দরকার নেই, বাংলাদেশের একটাই ঘোষণাপত্র রয়েছে এবং সেটা মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। সেটার বাইরে দ্বিতীয় বাংলাদেশ নেই, দ্বিতীয় কোনো স্বাধীনতা অর্জন হয়নি যে আর একটা ঘোষণাপত্র প্রয়োজন হবে। অনেকেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলন, যেটা সরকার পতনের আন্দোলন, প্রথমে কোটা আন্দোলন ছিল, পরে সেটা সরকার পতনের
পতনের আন্দোলন হয়েছে, সেই সরকার পতনের আন্দোলনকে যে মিলিয়ে ফেলছেন, দুটোকে এক কাতারে ফেলার চেষ্টা করছেন, সেটারও বিরোধী বিএনপি। বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, যদি 71 সত্য হয় তাহলে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। আবার এটাও বলেছেন বিএনপি নেতা যে যারা 71-এর সঙ্গে জুলাইয়ের এই বিপ্লবটাকে মিলিয়ে ফেলতে চায়, তারা 71-কে অস্বীকার করে, তারা 71-এর পরাজিত শক্তি, 71-এর বিরোধী শক্তি, এমনটাও বলা হয়েছে। স্বয়ং বিএনপি মহাসচিবই এই কথা বলেছেন। সেই কারণেই ঈদের আগেই ধারণা করা হচ্ছিল যে বিএনপি নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে নেমে পড়তে পারে। আন্দোলন কর্মসূচিতে যে সরকার নেমে পড়তে পারে তার একটা লক্ষণ আমরা 2-3 দিন আগে পেয়েছি। সেই লক্ষণটা হচ্ছে সরকারের যে সংস্কার প্রস্তাব, নানা ধরনের সংস্কার প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি না বলে দিয়েছে, অর্থাৎ বিএনপি একমত নয়। এরপরেও যদি সরকার সেই সংস্কারগুলো করতে চায় তাহলে বিএনপি বিরোধিতা করবে এবং বিরোধিতা করে আন্দোলনে নেমে পড়বে। বিএনপি যখন আন্দোলনে নেমে পড়বে তখন সেই আন্দোলন প্রতিহত করার জন্য জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক উদ্যোগ নেওয়া হতে পারে। সেই উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে ব্যাপারটা মুখোমুখি হয়ে যাবে। আর সেই মুখোমুখি হয়ে যাওয়ার ব্যাপার যদি চলে আসে, জাতীয় নাগরিক পার্টি যদি বিএনপির মুখোমুখি হতে চায়, তাহলে নাগরিক পার্টির যতটুকু জনপ্রিয়তা রয়েছে, যতটুকু অস্তিত্ব রয়েছে, সেই অস্তিত্বে টান পড়বে বলেও অনেকে মনে করেন। বিএনপি নেতারা তো অনেকেই প্রকাশ্যেই বলেছেন, ঈদের আগে আমরা বিভিন্ন নেতার বয়ানে শুনেছি যে আমরা এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে নামিনি, সরকারের বিরুদ্ধে নামলে কয় মিনিট আপনারা ক্ষমতায় থাকতে পারবেন সেটা আপনারা একবার ভেবে দেখবেন। এই কথা যেমন সরকারকে বলা হয়েছে, আবার যে জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল, সরকারের পৃষ্ঠপোষকতায় যে দল তৈরি হয়েছে বলে অভিযোগ, সেই দলকে উদ্দেশ্য করেও নানা রকমের কথা আমরা শুনেছি। এই মুখোমুখি অবস্থান যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে। সেই উত্তপ্ত রাজনীতিতে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং সেটা সারা দেশে হতে পারে বলেও অনেকে মনে করছেন। আবার পতিত আওয়ামী লীগ যারা 5 আগস্ট গত বছরের ক্ষমতা ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে, সেই আওয়ামী লীগও কিন্তু শক্তি সঞ্চার করে আবার রাজনীতিতে কামব্যাক করার নানা রকমের পরিকল্পনা করছে, বিদেশের মাটিতে, দেশের মাটিতেও। সেই পরিকল্পনা তারা যদি ঈদের পরে বাস্তবায়ন শুরু করে, নানাভাবে যদি শোডাউন করতে থাকে এবং সেটা যদি দৃশ্যমান হয় এবং সেই দৃশ্যমান ব্যাপারগুলোতে সরকার বাধা দিতে যাবে, সরকার যখন বাধা দিতে যাবে তখনও একটা সাংঘর্ষিক ব্যাপার তৈরি হবে। সব মিলিয়ে ঈদের পরের রাজনৈতিক অবস্থা যে সাংঘর্ষিক হতে পারে, উত্তপ্ত হতে পারে, এটা খুব সহজেই অনুমান বোধহয় করা যাচ্ছে। সেই পথে আমরা কি যাব? সংঘর্ষের পথে যাব? উত্তপ্ত পরিস্থিতি তৈরি করব, নাকি সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ তৈরি করব, যে পরিবেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় আসবে, একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। এখন যেহেতু গণতন্ত্র নেই, এখন একটা বিশেষ সরকার দায়িত্ব পালন করছে, যারা নির্বাচিত নয়, তাদেরকে নিয়ে বহু বিতর্কিত ব্যাপার স্যাপার রয়েছে। তাদের পক্ষে যারা রয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে লেখালেখির চেষ্টা করেন। বিশেষ করে প্রধান উপদেষ্টা চীন সফরের মাঝখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষের লোকজন লেখালেখি শুরু করেছেন যে এরকম ডক্টর ইউনূসকেই চাই। চীন সফর যে একটা মহা ব্যাপার স্যাপার ঘটিয়ে দিয়েছেন তিনি, সেরকমটা উল্লেখ করে এই সরকার ডক্টর ইউনূসকে আমরা অন্তত আরো 5 বছর চাই, কোনো নির্বাচন হবে না, নির্বাচন চাই না, এমন কথাও লিখেছেন। অনেক সাংবাদিককে দেখেছি যাদের মুখের ভাষা এতটাই নোংরা, তারা এটাও বলেছেন, এরকম ব্যাপারও পোস্টও আমরা দেখেছি, যে যারা এই সরকারকে ফেলে দিয়ে যারা নির্বাচন চায় তারা সবাই জানোয়ার। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।